কলম্বিয়া বিশ্বের সবচেয়ে উজ্জ্বল জটিল দেশগুলোর মধ্যে একটি। বিপদ আছে কিন্তু মজাও আছে। মজা, এখানে একবার এসে পড়লে কেন জানি না আবার ফিরে আসার এবং এখানে বসবাস করার ইচ্ছা হয়। আমরা ডাকাতদের দৌড়াচ্ছি। আমি মনে করছি আমি যেন সিনেমায় আছি। খুবই হটি এটি যুদ্ধ শুরু হয়েছে। কলম্বিয়া বিশ্বের অন্যতম প্রধান মাদক সরবরাহকারী দেশ এবং এই দেশ থেকে প্রায় প্রতিটি বিমান যাত্রায় চোরাচালানের প্যাকেট বেরিয়ে যায়। এইবার বিমানবন্দরে পুলিশ আমার শরীরের ভিতরেই কিছু খুঁজছিল। একটি দরিদ্র মাদক কলম্বিয়ান প্রজাতন্ত্র। তুমি কি এসকোবারের ভাইয়ের সাথে পরিচিত? এবং আমি তার জন্য কাজ করেছি। আমার লাগেজে 1 কিলোগ্রাম মাদক ছিল। আমি তখন জেলে ছিলাম। তখন আমি সিদ্ধান্তে পৌঁছলাম আমি রাশিয়ায় ফিরে যেতে চাই না। কলম্বিয়ার রাস্তাঘাট কারাগারের চেয়েও ভয়ঙ্কর। কলম্বিয়া হয়তো রাশিয়ার চেয়ে একটু বেশি বিপজ্জনক। А сколько нужно колумбийцев, чтобы одного дагестанца играть? Вот этих 4 один даг бы точно раскидал. Здесь 9-миллиметровый ствол может быть у какого-нибудь гопника 14-летнего. আরও একটি বিষয়, কলম্বিয়া হলো প্রেম এবং স্বাধীনতার দেশ। প্রায় এই কারণেই বিদেশিরা এখানে বসবাস করতে থাকে। আমি তো ইতিমধ্যে লাতিন, তাই আমার জন্য সাদা মেয়েরা এক ধরনের বিদেশি। অথবা আমি এখন তাকে গলা টিপে ধরবো, অথবা সে আমাকে একদম ফেলে দেবে এবং সব শেষ। পরিবারের জন্য এটি একটি ট্র্যাজেডি নয় যদি তাদের সেখানে একটি শিশু থাকে। সামনে পর্ব আছে কিভাবে হঠাৎ করে নিজের জীবনকে সম্পূর্ণ বদলে ফেলা যায়, উল্টে দেওয়া যায় এবং 1 মিনিটেও বিরক্ত না হওয়া যায়। আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো। শুরু করো। আমাদের দিক থেকে পৃথিবীর মানচিত্রে কলম্বিয়া তেমন বড় মনে হয় না, কিন্তু আসলে তা নয়। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল খুবই আলাদা। আমি মেডেলিন থেকে বারানকিলায় উঠছি। উড়ানের সময় বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া, কারণ অঞ্চলটি পর্বতীয়, এবং পৌঁছানোর পর এখানে গরম এবং সত্যিকারের ক্যারিবীয় গ্রীষ্ম। অবিশ্বাস্য এখানে কত গরম, 5 ডিগ্রি বেশি। যদিও আমরা প্রায় 4 মিনিট উড়েছিলাম এবং সমুদ্রের গন্ধ আসছে। এটা সেই বাসের চেহারা যা আমাকে বিমানবন্দর থেকে নিয়ে যাচ্ছে। সত্যি বলতে আমরা শহরের বিপরীত দিকে যাচ্ছি এবং আমি কোথাও স্টেপে লাফিয়ে পড়লাম। 1 সেকেন্ডের মধ্যে আমি প্রথম যে মোটরসাইকেল চালক পেলাম সে আমাকে কোথাও প্রায় বিনামূল্যে নিয়ে যাচ্ছে। রাস্তার পরিস্থিতি নিয়ে সংক্ষেপে, মজার ট্রাক সোয়াররা ঘোড়ায় চড়ে গাড়ি নিয়ে কাজে বের হচ্ছে, আর এখানে জাতির পুরো বিষয়বস্তু আছে যারা নিয়ম পছন্দ করে না। এটি টুকটুক নিষিদ্ধ করার সাইন, কিন্তু পাশ দিয়ে সবাই চলাফেরা করছে, শুধুমাত্র তাদের উপর। পথের ধারে আগুনে রান্না হচ্ছে আর আবর্জনা। এই একই পথের ধারে মনে হচ্ছে কখনোই পরিষ্কার করা হয়নি, কিন্তু সব জায়গায় কিছু না কিছু বিক্রি হচ্ছে, মুখ্যত এদের ঝুঁকিপূর্ণ তাঁবুতে বা গাড়িতে। এখানে অবশ্যই চারপাশে কন্টেন্ট আছে, কিন্তু আমাকে অন্য শহরে যেতে হবে। সান্তা মার্তায় আমি খুব লম্বা এবং সরু একটি দ্বীপের উপর যাচ্ছি। 2 পাশে পানি এবং এখানে বাঁচতে হলে কেবল মাছ ধরার মাধ্যমেই সম্ভব, এবং পথে পড়ে যাওয়া মৎস্যজীবীদের গ্রামগুলো। এটা শুধু দারিদ্র্যের রাজ্য, কিন্তু এটা ক্যারিবিয়ান সাগরে। সান্তা মার্তা তো এখন একটি রিসোর্ট। স্টপে সাইন লেখা লস অ্যাঞ্জেলেস, কিন্তু সত্যি বলতে এটা তেমন কিছু নয়। পাহাড়গুলো যা সত্যি ক্যালিফোর্নিয়ার মতো দেখাচ্ছে, সেখানে কাকটাস এবং আবর্জনা। বট ব্যবসা থেকে সিগনালে জানালার ধোয়া, রাস্তার নিরাপত্তা নিয়ে তো কিছুই নেই। এই স্কুটারে পুরো পরিবার ছুটছে, তাতে একটি শিশু পর্যন্ত আছে। শহরের কেন্দ্রটা খুব মজার। রং বেরঙের বাড়ি আর উপনিবেশিক স্থাপত্য একটা দারুণ ক্যারিবিয়ান আবহ তৈরি করে। একটা হোটেল আছে, কলোনিয়াল, মনে হচ্ছে প্রাক্তন উপনিবেশের। স্ট্যাটাসে লজ্জিত নয়। সব ব্যবসায়ীরা গাড়িতে করে বিক্রি করে। এখানে ফল এবং রসের দাম খুব কম, কিন্তু এগুলো খুব সুস্বাদু এবং তাজা। এই বালতিতে শতভাগ আনারসের রস। এটা আমার সামনে সোজা কেটে দেয়, আর এর দাম $1 কম। আমি চাইনি, কিন্তু সে দেখলো আমি গ্লাসের অর্ধেক পান করেছি, বলল আরো কিছু চাও। এটা অ্যান্ড্রে, 6 বছর কলম্বিয়ায় এবং এক্সোটিক জীবনে অভ্যস্ত। আমাদের পাশ দিয়ে দৌড়ানো কাঠবিড়ালির দিকে সে একদমই নজর দিল না।
কিন্তু ইগুয়ানার পাশে থেমে গেল। এরা সাধারণত খুব ধীর, কিন্তু কখনো কখনো তাদের ওপর কিছু আক্রমণ করে। কেউ হয়তো তাকে ভয় দেখিয়েছে আর সে দৌড়াচ্ছে, একদমই বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। আসলে খুব দ্রুত, সত্যিই দ্রুত দৌড়াচ্ছে এবং হয়তো ভুলে যেতে পারে যে তুমি গাছ তোমার ওপর ঝাঁপাবে। যদি আমাদের আঙিনায় দাদিরা বিড়ালদের খাবার দেন, তাহলে কলম্বিয়ার দাদিরা ইগুয়ানাদের খিদে মেটাতে ছেড়ে দেয় না। দয়া সম্পর্কে এমনই এক দিদিমার জন্য এই খবরটি পত্রিকায় বের হয়েছে। এবং এই সেনিয়রা, সে এখানে কফি বিক্রি করছে পার্কে, এবং সে একটি ছবি দেখাচ্ছে আর সে সত্যিই তার হাত থেকে খাচ্ছে। অর্ধ ঘন্টাও হয়নি আমাদের পাশে কাউকে ডাকাতি করা হয়েছে। আমি জানি না, হয়তো চোরকে ধরছে। চোর জানি না, কিন্তু কিছু ঘটছে। সবাই দৌড়াচ্ছে, বাচ্চারাও বাচ্চাদের সরিয়ে নিয়েছে, সবাই কোথাও দৌড়াচ্ছে। Все бегут, бежим и мы. Мы бежим за грабителями. তারা মিলিয়ে গেছে। এখানে সবকিছু কত দ্রুত হচ্ছে, সেখানে কিছুই নেই, হইচই শুরু হয়ে গেছে। এখন কেউ নেই, সবাই পালিয়েছে। কিন্তু তারা সেদিকে দৌড়ে গেল এবং সেখানে, কারণ সেখানে আরো 2 ব্লক আছে। এখানে তো পুরো জম্বিল্যান্ড শুরু হয়ে যায়। সেখানে ভয়ঙ্কর। কলম্বিয়ায় অনেক বিপজ্জনক এলাকা আছে এবং এমনকি এখানে বছর কাটানোর পরও আন্দ্রে কখনো কখনো বিপদে পড়ে। আমি এমন একজন মানুষ, আমার অ্যাডভেঞ্চার টানে। আগে আমি অবশ্যই কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নিতাম, এখনো তাই। যদি আমি খারাপ জায়গায় যাই এবং আমি সেখানে কিছু করব না, ছবিগুলো আমি প্রযুক্তি বাড়িতে রেখে আসি। আইফোন আকর্ষণীয় জিনিস। তার উপর আক্রমণ হয়েছে। এই 5 বছরে এটি ছিল চুরির 4র্থ চেষ্টা। এটি এখানে শান্তা মারতে ঘটেছিল। 4 জন, 2 জনের বদলে, এবং তাদের মধ্যে 2 জন ছিল ছুরি নিয়ে। প্রতিরোধ করছিলাম, আমি পালাতে চেয়েছিলাম। এটা, এবং তারা এখানেও আছে। তারা তেমন পেশাদার চোর নয়। এগুলো কিশোর গোপনী করা আমার উপর চড়াও হয়ে গেছে। শেষে এদিকে 2 জন আমার পাঁজরের কাছে এভাবে ছুরি নাড়াচ্ছে, এবং তবুও আমি আমার এই আইফোনটা, আমি এটা দিতে চাই না। এক হাতে পকেটে, আরেক হাতে উপরে। কিন্তু তারা আমাকে পুরোপুরি চেপে ধরলো এবং সবকিছু বের করে নিল। আমি ওই রাতে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, তাই আমার কাছে সবকিছু ছিল। সেখানে কিছু নথি, টাকা, আমার এয়ারপোর্ট ছিল। মোটামুটি বেশ ভালো। আর সবকিছু গেছে। হ্যাঁ, এগুলো এক ক্লিকে খুলে যায়। এর আগে এমন কিছু ঘটনা ঘটেছিল, সব সময় 2 জন করেছিল, এবং প্রথম 3টি চেষ্টা এই অলস ডাকাতির ক্ষেত্রে সবকিছু শেষ হয়ে যেত। তারা আমার থেকে পালাচ্ছিল জুতো ফেলে, কারণ সেখানে আমার কাছে রাশিয়ান বর্জ্য ছেলে চালু হয়ে গিয়েছিল। সেখানে ককেশাসের ছেলেরা আছে, তারা সেখানে। দাগেস্তানে বাবা ছোটবেলা থেকে নিয়ে যেত 3 বছর, যাও প্রতিবেশীর সাথে লড়াই কর। একজন দাগেস্তানির সাথে খেলতে কতজন কলম্বিয়ান প্রয়োজন জানি না। স্রষ্টা, আমার মনে হয় এই 4 জনের মধ্যে একজন দাগেস্তানি নিশ্চয়ই তাদের ছড়িয়ে দিত। যদি আমরা অফিসিয়াল পরিসংখ্যান দেখি, যা অনেকেই নিরাপত্তা যাচাই করতে নির্ভর করে, এটি হত্যার রেটিং রাশিয়ার চেয়ে অনেক বেশি। রাশিয়ায় 1,000,000 জনসংখ্যায় 8 জন, 8 হত্যাকাণ্ড। এখানে 1,000,000। এখানে পিস্তল বের করা কঠিন নয়। যদি রাশিয়ায় আগ্নেয়াস্ত্র, গুরুতর অস্ত্র শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর কাছে থাকে আর শিকারীদের কাছে থাকে সোজা নল। এখানে 9 মিলিমিটার নল, হয়তো 1-4 বছর বয়সী কোনো গোপনীক। ফোনের জন্য আপনাকে মেরে ফেলবে এমন কেউ তো আসলে নেই। তারা তোমাকে অস্ত্র দেখাতে পারে। কলম্বিয়াকে রাশিয়ার থেকে কোন দিক থেকে ভালোভাবে আলাদা করে। এভাবে তোমাকে মারবে না যে তুমি অন্য এলাকার মধ্যে ঢুকেছ। এখানে এটা ভাবনাতীত। যদি তোমার কাছে কিছু আকর্ষণীয় না থাকে যা তাদের নিতে পারে, তাহলে তুমি তো একেবারে ভ্রমণকারী। যাও, যেখানেই যাও, এটা তো আগ্রহের হবে। ওহো গ্রিঙ্গো, তুমি এখানে কিভাবে এলে? তুমি কি হারিয়ে গেছ? তোমাকে আপ্যায়ন করবে, বলবে বসো, পিফে খাও। আমরা তো কখনো গ্রিঙ্গো দেখিনি, এখানে আমাদের এলাকায় কেউ দেখেনি। অসুবিধাজনক এলাকায় অপরিচিতদের এবং পুলিশকে সব সময় নজরদারি করা হয়। তাদের প্রতিটি মোড়ে একটা ছেলেটা দাঁড়িয়ে থাকে যে দেখছে পুলিশ কি আসছে কিনা। কিছু থাকলে চিৎকার শুরু। Manolo, Manolo, Manolo. আন্দ্রে নিজেও কলম্বিয়ার পুলিশের ইউনিফর্ম পরার চেষ্টা করছিল, এবং এটা এমন সময় যখন সে তার কলম্বিয়ার জীবন শুরু করেছিল বাস্তব সময়ের জন্য জেলে বসে। প্রথম বছর আমাকে জেলে কাটাতে হয়েছিল। দেখো, আমি মে 2018-তে মুক্তি পেয়েছিলাম 1 বছর এবং 8 দিন জেলে কাটিয়ে। এবং তাই এখানে এসে আমি প্রায় সঙ্গে সঙ্গেই জেলে পড়ে গেলাম। এটা কিভাবে হলো? হ্যাঁ, প্রায় সঙ্গে সঙ্গেই মে 2017 সালে। Когда я улетал отсюда, у меня в багаже был килограмм кокаина. আর সেখানে কিভাবে পড়ে গেল? আচ্ছা, ঘটনাক্রমে আমি ভুল করে এটা ওখানে রেখে দিয়েছি। এখানে তো শুধু সহজ সংখ্যা।
যখন কোথাও কিছু বিক্রি করা যায় যা 5 টাকার, যখন এখানে এর দাম 2, বন্ধুরা তাদের সংখ্যা 2-5 মোট 1 কিলোগ্রামের জন্য, আর যদি সেখানে 3 বা 5 থাকে। ছিল আন্দ্রের জন্য তৃতীয় রেস। দুটি খেতে আমি সফলভাবে সম্পন্ন করেছি। আমি নিজেই নিজের জন্য কাজ করতাম। আমার ঝুঁকি, টাকা, আমি সবকিছু করতাম। আমি কিনতাম, সে এটি কোথাও নিয়ে গিয়েছিল এবং সেখানে বিক্রি করেছিল। আমাকে বলল, যখন আমাকে ধরলো, বলল শান্ত হও। প্রথমত এটা 1 কিলোগ্রাম। আমাদের এখানে 1 কিলোগ্রাম আছে, বেশি কিছু দেবে না। পরে তারা বলে, আচ্ছা তুমি বিদেশি, তোমাকে ভালো কারাগারে পাঠাবে, চিন্তা করো না। আর আমরা এখানে বছর ধরে এই বিমানবন্দরে কাজ করছি এবং খুব ভালোভাবে বুঝি যে প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইট, যে কোন বিমান বলে যা কলম্বিয়া থেকে উড়ে যায়, আচ্ছা অন্তত 1 কিলোগ্রাম, তো সেখানে তো নিশ্চিত। এখানে ধরা ভালো, ইউরোপে কোথাও ধরা পড়লে 2 বছরের জন্য জেলে পাঠিয়ে দেবে। কলম্বিয়ার কারাগারে বন্দীরা নিজেদের উপর নির্ভরশীল। স্বাধীনভাবে চলাফেরা করে, বিলিয়াত খেলে, আগুনে খাবার রান্না করে, আর এখানে তো পুরো গরুর মাংস কাটছে। কখনো কখনো স্বাধীনতা অঞ্চল নিয়ন্ত্রণের জন্য যুদ্ধের দিকে নিয়ে যায়। আক্রমণকারী জ্ঞান দেয়াল ভেঙে ঢুকে পড়ে এবং হাতে অস্ত্র নিয়ে প্রতিযোগীদের মধ্যে প্রবেশ করে। এখানে এমন একটি দেয়াল তৈরি করা হয়েছে পরবর্তী সময়ের জন্য। এমন একটি আক্রমণের সময় আন্দ্রেকে গুলি করা হয়। এমন মুহূর্তে কেবল ওমন হস্তক্ষেপ করে, যারা বন্দীদের ধোঁয়া বোমা ছুড়ে দেয়। এমন আঘাতের কারণে আন্দ্রের কপালে এখনো একটি দাগ আছে। এছাড়াও নিষিদ্ধ পণ্যগুলো এই অঞ্চলে প্রবেশ করে, আর যখন টাকা ছিল, আন্দ্রে একদম বিরক্ত হতো না। যদি আপনার কাছে থাকে তাহলে রম আছে। সবকিছুর সাথে আন্দ্রে মুক্তি পেয়েছে। হ্যাঁ, আমার ছেলে রাশিয়ার কারাগারে 20 গ্রাম পাউডারের জন্য 7 বছরের সাজা, কিন্তু 20 গ্রামের জন্য 7 বছর। বন্ধুরা, এটা তুলনাহীন সন্দেহাতীত। এখানে 1 কিলো 2 বছর দেয়, কিন্তু Поскольку статья эта не связанная с насилием, 3/4 срока отсиживаешь и автоматом на УДО. আমি যখন জেলে ছিলাম তখন আমি সিদ্ধান্তে পৌঁছলাম যে আমি রাশিয়ায় ফিরে যেতে চাই না। মানে আমি ভাবলাম, হে ঈশ্বর, যদি এই লোকগুলো যারা এখানে বসে আছে অপরাধী, যদি তারা এমন দয়ালু হয়, তাহলে আসলে হ্যাঁ, তারা তো একদম ভালো মানুষ। সেখানে সেই জেলখানার ঠাট্টা বিদ্রুপ নেই, আর তুমি যে চেয়ারে বসবে বা তুমি যা করো, এখানে আসলে এমন কিছু নেই যে কেন কাউকে অপমান করা বা অসম্মান করা উচিত। কলম্বিয়ার রাস্তায় অনেক গৃহহীন মানুষ আছে। অনেক গৃহহীন মানুষ রাস্তায় জন্মেছে, বাবা মায়েরাও সেখানে থাকতেন। তারা ভাবতেও পারে না যে অন্যভাবে বাঁচা সম্ভব। জেল থেকে বেরিয়ে এসে আন্দ্রে রাস্তায় কিছুই না নিয়ে পড়ে গেল। খারাপ ছিল, একটি কঠিন। এটা আমার মুক্তির প্রথম বছর। এখনো কোনো কাজ নেই। আমি হোস্টেলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি, শুধু যাতে আমাকে ঘুমানোর জন্য একটি বিছানা দেওয়া হয়। আমি যাচ্ছি, রাস্তার উপর একজন গৃহহীন ভিক্ষুক আমার পেছনে পেছনে আসছে, আর সে বলে আমাকে কয়েকটা কয়েন দে। আমি বলি, ভাই না, কয়েন নেই। আমি চলতে থাকি, আর মাঝে মাঝে সে আমাকে তাড়া করতে শুরু করে। সে আমাকে একটু উত্তেজিত করে তোলে। আমি হঠাৎ করে তার দিকে ঘুরে বলি, ভাই, আমি বলছি, হ্যাঁ, আমি তো নিজেও কয়েকদিন কিছু খাইনি, হে ঈশ্বর। হঠাৎ করে সে বলে, কেন আগে বললে না? এমনটা করে সে একটা প্যাকেট বের করে, সেখানে 3-4টা নোট। সে বলে তার কাছে খাবারের জন্য কিছু টাকা ছিল, নাও। আরে বন্ধুরা, আমি প্রায় কাঁদতে বসে গিয়েছিলাম। সত্যি বলছি, এই মানবিক উদ্বেগ আমাকে এতটাই স্পর্শ করেছে যে ব্যক্তির নিজের কিছুই নেই। না, সে তার কাছে যা কিছু আছে তা নিয়ে ভাগ করে নিতে পারে। এখন আন্দ্রে আবারও জেলে আছে, কিন্তু ভালো একটি বাড়িতে, যেখানে নিরাপত্তা আছে, তাকে অন্যান্য বাসিন্দাদের রক্ষা করে। এটা 4টি ঘরের একটি অ্যাপার্টমেন্ট। আমাদের স্থানীয় কলম্বিয়ার মানদণ্ডে এটাকে পেন্ট হাউস বলা হয়। এখানে ছাউনির নিচে গাড়ি পার্ক করা যায়। এখানে সূর্য তাকে গরম করতে পারবে না এবং বৃষ্টি তাকে ভিজিয়ে দিতে পারবে না। পুল আছে, জাকুজিও আছে। এটা কত দারুণ একটি মাংস গ্রিল। এটা সত্যি দারুণ। আমি মনে করি বড, এবং এখানে 2টি এরকম ঘরগুলো যেন 2টি ছাউনির মতো, যেখানে টেবিল রাখা যায়। এটা আর বন্ধুদের আমন্ত্রণ জানান। এমন মিষ্টি সুযোগগুলো পর্যটকদের জন্য যারা অল্প সময়ের জন্য আসেন, তারা পায় না, কারণ স্থানীয়রা সেগুলো খুঁজে বের করে। আন্দ্রে এই সুন্দর দেশটি দেখার জন্য থেরেজা নামের মহিলার কাছ থেকে একটি ঘর ভাড়া নিয়েছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর এগুলো তার অক্সিজেনের সিলিন্ডার। মানে এখানে আমাদের 5 জন মানুষ থাকে। আমাদের 4 জন অতিথি আছে এখানে, এবং আমাদের সাথে আছেন স্নেহময়ী থেরেজা। আর আপনি 4 জন কত টাকা দেন?
ঘরের জন্য 150, অ্যাপার্টমেন্টের জন্য $600 বাড়ানো। আন্দ্রের ঘরে লিক এসকোবারের একটি সেট দারুণ টুপি এবং সমুদ্র ও হিলটন হোটেলের চমৎকার দৃশ্য। এটা সত্যি এক ধরনের উপহার। যখন সকালে ঘুম থেকে ওঠো তখন বাইরে বেরিয়ে আসলে সঙ্গে সঙ্গে বলতে ইচ্ছে করে কি সুন্দর। প্রথমে সান্তা মার্তায় যা আমার ভালো লাগেনি সেটা হলো বন্দর। এখানে তার একদম শহুরের দৃশ্য আছে, অবশ্যই এমন শক্তিশালী কনস্ট্রাকটিভিজম। এরপর আমি অভ্যস্ত হয়ে গেলাম এবং এটা আমার ভালো লাগতে শুরু করলো, কারণ এখানে থাকার কারণে কিছু সুন্দর ক্রুজ লাইনারের দিকে তাকানো যায়। মানে যখন আমি একটি ভালো লাইনারের দেখা পাই তখন আমি সঙ্গে সঙ্গে সেখানে সৈকতের বারগুলোতে দৌড়ে যাই, কারণ আমি জানি সুন্দরীরা আসবে আমেরিকান এখানে এবং কথা বলার সুযোগ হবে। আমি তো ইতিমধ্যে লাতিনো হিসেবে এখানে থাকি, তাই আমার জন্য সাদা মেয়েরা এখন এক ধরনের বিদেশি। এখন তো সবই কালো মেয়েরা, সবই পরিচিত হয়ে গেছে। সন্ধ্যায় নদীর তীরে শুধু আন্দ্রে নয়, বরং সব কলম্বিয়ানরাও বের হয়। মোটামুটি এভাবেই, শুধু একটি স্পিকার, বিয়ার এবং মহিলাদের সাথে। এটা কেমন স্যালসা চলছে। ওপা ওপা, এটাই আমার প্রিয়রা। ওহো দেখো তার কত সুন্দর গোলাপি ঝলমলে পোশাক। হে প্রভু, তুমি আমার ঈশ্বর। আন্দ্রের মতে কলম্বিয়ান মহিলাদের সাথে সম্পর্কগুলো বেশি নিঃস্বার্থ এবং আবেগের উপর ভিত্তি করে। অবশ্যই মহিলারা, বন্ধুরা, সুন্দর, ভালোবাসায় ভরপুর। এরা সমান অধিকার পায়, তারা কাউকে কিছু করতে বলে না। তুমি এই খেলাটা খেলো, আমাকে ধরো। মানে আমি কেন চেষ্টা করব? আমি সত্যি আমার মতো একই জিনিস। মেয়ে ছেলের মতোই চায়। কখনো কখনো আমাদের প্রয়োজন আমরা রাতটা একসাথে কাটাতে চাই, আর পরের দিন সম্ভব হলে আলাদা হয়ে যেতে চাই। আসলে একে অপরকে আর কখনোই দেখা হবে না। এবং এভাবেই কলম্বিয়ানরা আমাদের রাশিয়ায় বট করা হয়েছে। আমি এটা ভালোবাসি। এটাই জেন্টলম্যানের আচরণ, ফুল নিয়ে আসা, একজন ক্যাভালিয়ার মতো থাকা, পুরোপুরি জেন্টলম্যান। আমি ভালোবাসি যত্ন নিতে, কিন্তু বন্ধুরা যখন এটা বাধ্যতামূলকভাবে উপস্থাপন করা হয় যেন এটা তোমার জন্য বাধ্যতামূলক। আন্দ্রে নিশ্চিত করে যে কলম্বিয়ায় অনেক ভালো মেয়ে আছে। এখানে আবার এমন একটি ধারণা আছে যে মেয়েরা সবাই শুধু টাকার খোঁজে, লাভের জন্য, যে তাদের অর্ধেকই আসলে রাতের প্রজাপতি এবং টাকা পেলে সবকিছু করে। ভয়ঙ্কর। হ্যাঁ, কিন্তু এটা যেমন কিছু ভিত্তি আছে, কিন্তু মূলত বন্ধুরা। যদি তুমি একজন পর্যটক হো, অল্প সময়ের জন্য এসেছো, তাহলে নিশ্চয়ই তুমি এমন মেয়ে খুঁজছো না যার সাথে বিয়ে করবে। আছে কিছু দ্রুত করতে হবে, তুমি রাতের ক্লাবে গিয়ে সবকিছু খুঁজে পাবে। এখানেই এই স্টেরিওটাইপ জন্ম নেয়। আসলে এটা সহজ নয়। কোথায় যেতে হবে? লাইব্রেরিতে গেলে সেখানে খুব একটা খারাপ কিছু খুঁজে পাবে না, এটা আমার সুপারিশ। আপনি কি একটি ভালো কলম্বিয়ান মহিলা খুঁজতে চান? কি অনুষ্ঠান? সাইকেল রেসের জন্য শহরের কেন্দ্রীয় রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং যাদের কাছে সাইকেল, রোলার স্কেট, হাত পা আছে তারা সবাই অংশ নিতে পারে, কারণ হাঁটাও যায়, শুধু কুকুরটাকে নিয়ে হাঁটতে বের হওয়া। এবং সেখানে শুধু সৌন্দর্যের একটি প্যারেড। সবাই ফিট, সবাই সুন্দরী সুন্দরী, এবং আসলে দেখা খুব ভালো লাগে। এবং সেখানে একটি ভালো পরিবারের মেয়ের সাথে পরিচিত হওয়া সম্ভব, যে জীবনে কখনোই এটা চেষ্টা করেনি, সে এমনকি জানেও না কোথায় এটা পাওয়া যায়। এই আমরা সান্তা মার্তা বাঁধের ধারে আমাদের ব্রাজিলিয়ান ভুল করা হয়েছিল। আমাকে প্রায় ব্রাজিলিয়ান মনে করা হয়। অস্পষ্ট উচ্চারণ, লম্বা উচ্চতা এবং বটকান, সবকিছু এটা ব্রাজিলিয়ানদের চিহ্ন। আমার কালো চান্ডা রাশিয়ান চেহারা নয়। আমাদের আকৃষ্ট করার চেষ্টা। এখানে তাদের জুস, নকল সোনা এবং প্যানকেকস আছে, যেগুলো তারা কলার পাতা দিয়ে ভাজে যাতে পুড়ে না যায়। ভালো একটা কুকুর। এখানে আন্দ্রে তার বন্ধুদের সাথে 2 মিনিট পর পর হ্যালো বলছে। এটা কি? আমরা এখানে কি করছি? সবাইকে রিসোর্টে নিস্কু মাছ চলাচল করে। মজার মাত্রা, তাদের ভিতরে সবকিছু নির্ভর করে কতটা পান করা হয়েছে। এখানে যাত্রীরা দুঃখী, আর এখানে তো মদ্য। আমি খুব প্রায় ফেসবুকে দেখি কেউ বলছে, আচ্ছা আমি তো সবকিছু দেখে ফেলেছি, আমাকে একটা সিরিজ বা সিনেমা সাজেস্ট করো। আমি ভাবছি, হ্যাঁ আমি তো আসলে ভুলেই গেছি আমি শেষ কবে ইউটিউব চালু করেছিলাম। বন্ধুরা, স্রেফ কলম্বিয়ায় এত রঙিন সবকিছু, আমি সত্যিই মনে করি আমি সিনেমায় আছি। Опа! Это наш друган. Правда, друган напугал ребенка.
কলম্বিয়ার মেয়ের সাথে বিয়ে করার পরিকল্পনা নেই। কলম্বিয়ার মেয়ের সাথে বিয়ে, এটা লাতিন সিরিয়ালে বিয়ে করার মতো। অনেক নাটক হবে, মোটা সালসা থাকবে, আবেগ। যদি কেউ আবেগের পিছনে ছুটে থাকে তাহলে শতভাবে বললে কলম্বিয়ার মেয়ের সাথে বিয়ে করুন। আর নামার সুযোগ নেই। সাধারণভাবে সিরিয়াল দেখা আসলে আর আগের মতো মজার মনে হয় না, কারণ যখন তুমি কম্পিউটারে বা টেলিভিশনে সিরিয়াল দেখো সবকিছুই দ্বিমাত্রিক, এটা শুধু একটি পর্দা। আর যখন তুমি কলম্বিয়ায় এসেছ, সবাই কলম্বিয়ায় টিকিট কিনলে সিরিয়ালে টিকিট কিনছ, এবং তারা খুব দক্ষতার সাথে এই আবেগগুলোকে ব্যবহার করে, অপারেট করেন। তারা তো বুঝে যদি প্রতিদিন তোমার উপর চিৎকার করা হয় তাহলে সবকিছু শেষ, সকল শক্তি চলে যাবে, তুমি ভয় পেয়ে পালিয়ে যাবে। তারা তোমাকে নাড়াচাড়া করছে। সকাল থেকে এমন একটি স্ক্রিপ্ট হতে পারে, সকাল থেকে সে ঠিক যেন গেইশার মতো, সে সেখানে তোমার পায়ের আঙুল চাকছে, তোমার জন্য সব জায়গায় ভালো করছে। তুমি শুধু মুগ্ধ হয়ে যাও, ভাবো আমি যেন স্বর্গে আছি। অর্ধ ঘন্টা চলে গেল আর সে বলছে, এটা কি তুমি সেখানে? কে এটা তোমার জন্য বার্তা লিখেছো? আর এটা কে তোমার জন্য সেখানে? ফেসবুকে লাইক দিলাম আর শুরু হলো আসবাবপত্রের উড়ান। সেখানে হয়তো কিছু ঘটতে পারে। যতক্ষণ না উপযুক্ত মহিলা আন্দ্রেয়া শানেল। আমার একটি মেয়ে ছিল। 1 বছর আগে আমরা হুলিয়ানার সাথে দেখা করেছিলাম। তার নাম হুলিয়ানা। আমি সব সময় তাকে ছোট করে ডাকতাম উলিয়া। সে সব সময় হাসত। আমি সঙ্গে সঙ্গে সতর্ক করে দিয়েছিলাম, যখন আমি দেখতে পাই যে আমাদের সম্পর্ক হচ্ছে, আমরা একসাথে থাকার খেলা শুরু করছি, প্রিয়। কিন্তু আমরা তো একসাথে আছি যতক্ষণ না এটা খুব বেশি হয়ে যায় ফ্রি। যদি তুমি আমাকে ক্ষতি করো আমি চলে যাব। আমি মনে পড়ে আমাদের সেখানে এমন একটি প্রথম উন্মাদ রাত ছিল। আমরা বিশেষভাবে একটি মোটেল নিয়েছিলাম। আমরা হুলিয়ানার সাথে সেখানে বিশ্রাম নিতে যাচ্ছিলাম, এবং সাধারণত এমন একটি ক্লাসিক্যাল মিশনারি পজিশন, সবকিছু মোটামুটি না, এটি কিছু ভালো কিছু বোঝায় না। আর সে বলছে আমাকে দম বন্ধ করো। আমি বললাম, মেয়ে আমার, আমি কখনো কাউকে দম বন্ধ করিনি। আমি শুনেছি এমন হয়, 2টা চড। আর সে বলল, বাম এবং বাম, দম বন্ধ করো, বলল সেই প্রাণী। তাহলে আমি এখনই তাকে দম বন্ধ করে দেব, না হলে সে আমাকে শুধু মেরে ফেলবে। আর সবকিছু শিখতে হয়েছে বাঁধতে, খুলতে, যা সহজ। হ্যাঁ, বাঁধা সহজ, কারণ বাঁধলে তাকে একটু শুয়ে থাকতে দাও, বিশ্রাম নিক, আমি কফি নিয়ে আসছি। অ্যান্ড্রে প্রধান সময় কাটিয়েছে মেডেলিন শহরে, এসকোবারের জন্মভূমিতে। আমি শতভাবে বললে মেডেলিনের জন্য খুব মিস করছি, এখানে বিশেষ করে এই দিক থেকে যে এটি পুরো কলম্বিয়ায়। এটি জানা যায় মেডেলিনের মেয়েরা সবচেয়ে সুন্দরী, সবচেয়ে প্রেমময়। তথ্য মেডেলিনে উদাহরণস্বরূপ আমার একটি মজার কথা আছে, যা কিছুটা মজা হলেও, যদি আমি দিনে অন্তত 3 বার প্রেমে পড়িনি, এর মানে হলো আমি বাড়িতে বসেছিলাম কোনো কারণে। আমি কারণ মেডেলিনে যাচ্ছি, কিন্তু সেখানে বন্ধুরা, সেখানে সত্যিই হৃদরোগের মতো অবস্থা। আমি সোজা দেবী দেখতে পাচ্ছি, দেবীরা হাঁটছে। এখানে ভালো হলে দিনে একবার আমি এমন কিছু দেখি যা আমি পড়তে চাই, সানগ্লাস, যাতে চোখ পুড়ে না যায়। আসলে মিষ্টি কলম্বিয়ান শহর মেডেলিন এবং এর পাবগুলোর কথা বলছিলাম। আমার চ্যানেলে একটি ভিডিও আছে, কে দেখো, এখনো না দেখে থাক। লাতিন আমেরিকায় এমন ফল পাওয়া যায় যা আমি কখনো দেখিনি। স্থানীয় ফল লাতিন। তিনি আসলে কিউবানদের খুব সাহায্য করেছেন, কারণ এটি খুব সস্তা, খুব সহজে বেড়ে ওঠে। আগাছার মতো পোকামাকড়ের ভয় পায় না, কিছুটা, জানি না, হ্যাঁ, কুন্ডোর মতো নরম, ভিতরের দিকটা কুন্ডোর মতো, এমন ফাইবার যুক্ত কমলা রঙের মিল্কশেক। তোমার সামনে যে সবজি বা ফল সেটা বোঝা কঠিন, স্পর্শে এটা টমেটোর মতো, এবং এর খোসা একই রকম পাতলা। ভিতরের দিকে সেখানে কিছু আছে যা গঠনগতভাবে একই রকম, এবং বীজগুলো একইভাবে সাজানো, অর্থাৎ এটি নতুন পরবর্তী। এটা পসলেনোভে, এর নাম দাচ্ছে টমেটো। এটা অনেক বেশি মিষ্টি, এটা খুব ভালো ক্রিমিয়ান টমেটোর মতো, শুধু চিনি দিয়ে। চারপাশে ললিপপ বিক্রি হচ্ছে। তাই পছন্দ করে সুপাচুৎসে, কল্পনা করো, এটা একটা অদ্ভুত জিনিস, এমনকি জেলে। এটা ছিল এক ধরনের মুদ্রা, দামটা বেশি নয়, কিন্তু 4টি চুপাচুপসের জন্য একটি গাঁজার প্যাকেট বদলানো যেত। সান্তা মার্তার প্রধান পার্টি রাস্তায় মানুষের ভিড় এবং অনেক পুলিশ আছে, এবং আন্দ্রে আবার তার বন্ধুর সাথে দেখা করলো।
আমি শহরের কেন্দ্রে তুসোভোচনায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি আর সরাসরি প্রবেশ করা যায়। মালিকদের ব্যবসা ভালো চলছে। দেখুন নতুন ফ্রিজ, এটা সস্তা নয়। স্বাভাবিক শাওয়ারের জন্য এখন সঞ্চয় করা হয়নি। ধোয়ার কাজ শেষ করেছে, যে কোনো সুযোগে কাপড় ধোয়া হয়। দ্বিতীয় তলাতেও জানালায় গ্রিল লাগানো আছে। আমি সব ফ্রেম বন্ধ করতে বলেছিলাম। কাঠের জিনিস, এটা এমন একটি তালার জন্য গ্রিল। এখানে আরেকটি দরজা আছে, সেটাও বন্ধ করতে হবে। বাড়ির পাশে একটি ফার্মেসি আছে, সেখানে সবকিছুই পাওয়া যায়। ফার্মেসি, আমি ফার্মেসি দেখছি, কিন্তু সেখানে মূলত বিয়ারের ফ্রিজ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ব্যাপারটা হলো স্থানীয় ফার্মাসি কলম্বিয়ান। এখন সে এমন উচ্চতায় পৌঁছেছে যে এখানে সবকিছুর জন্য ওষুধ আছে। এটা দুঃখের ওষুধ, বিয়ার, রম, হুইস্কি, সবকিছুই আছে। মানে প্রথমে মদ খেয়ে দুঃখ মেটালাম, তারপর জল দিয়ে ধোয়া, তারপর আবার এই ইলেকট্রোলাইটস। এগুলো হলো পানীয় যা লবণের ভারসাম্য পুনরুদ্ধার করে। তাহলে এখানে তো বিস্কুট, আইসক্রিম আর কি কি আছে, সবকিছুই। স্বাস্থ্যবিধির সামগ্রী, ওষুধ, সবকিছু কোনো স্বাভাবিক ফার্মেসিতে থাকে, তাও এখানে আছে। এরগুলো বরং করলো এবং এর পরপরই কল্পনাগুলো কাজে লাগতে পারে। হ্যাঁ, আন্দ্রেই অনেক সময় শুধু একটি হোস্টেলে থাকতো। এটা অসাধারণ। হোস্টেলের সাধারণ এলাকায় একটি বার কাউন্টার এবং একটি সুইমিং পুল আছে। এখানে মূলত বিদেশিরা থামে, তাই দাম কম নয়। পিৎজা এবং ককটেল $5-6। ওহো, পুলে ইউরোপীয় সেনোরিটাস আছে, বাস সুন্দররা। কিন্তু হোস্টেলের স্ট্যাটাস সত্ত্বেও এখানে বেশ ভালো। সত্যি, এটা তো রেস্তোরাঁ। হ্যাঁ, এটা তো রেস্তোরাঁ। হোস্টেলে একটি রেস্তোরাঁ আছে, শক্তিশালী পানীয়, নাস্তা। আমি এখানে মাসখানেক কাটিয়েছি। ওহো, আমরা জাগিয়েছি, কিছু হবে না তো। না না না, এখন প্রতিদিন সঙ্গীত বাজছে, তাই এখন সবকিছু প্রাণবন্ত, হইচই করা যায়। 10টার পর সঙ্গীত বন্ধ করে দেয়। সত্যি? হ্যাঁ। আহু কেমন? আর আমি আমার ছেলের কথা বলছি, কিন্তু আমি উপরে আছি। কিন্তু এখন আন্দ্রের কাছে কিছু গে বন্ধু আছে, তাদের মধ্যে একজনের সাথে সে অনেক দিন ধরে পাশের বাড়িতে থাকছে। হোস্টেলে পরিবেশটা আমার খুব পছন্দ, কারণ সব সময় নতুন পরিচয় হয়। ইউরোপীয়, ভ্রমণকারী, কথা বলার এবং শোনার জন্য অনেক কিছু থাকে। সেখানে একজন মৌমাছি আসে এবং আমাদেরও এমন কিছু আছে। সেখানে একটি বিনোদন আছে যেটাকে পাব ক্রাউ বলা হয়। এটা তখন হয় যখন পুরো হোস্টেল একত্রিত হয় এবং একটি গ্রুপ হয়ে বার ও ক্লাবে যায়। সেখানে আমরা হাভিয়ারের সাথে পরিচিত হচ্ছি। হাভিয়ারের সাথে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি, যেন একসাথে জল। এবং সে ছেলেদের পছন্দ করে, আমি মেয়েদের। আমাদের কোনো প্রতিযোগিতা নেই, শুধু বন্ধুত্ব এবং খুব ভালো সম্পর্ক। সে চিলির এক ধনী ও ভালো পরিবার থেকে এসেছে, কিন্তু এমন কিছু নেই যা সত্যিই চাপিয়ে দেয়। এখানে ইউরোপে আমি শুনেছি, মনে হচ্ছে সেখানে ইতিমধ্যে স্কুলের শিশুকে এসব বিষয়ে শুনতে হবে। এখানে এমন কিছু নেই এবং হবে না। আরো কিছু সময় লাগবে, কারণ এখানে খুব শক্তিশালী ক্যাথলিকরা সবকিছু নিয়ন্ত্রণ করে। এবং সবচেয়ে ভালো কলেজগুলো যেখানে অভিভাবকরা তাদের সন্তানদের পাঠাতে চান, তা হলো ক্যাথলিক কলেজ। অবশ্যই সেখানে কোনো এলজিবিটি থাকতে পারে না। আমি কতবার আমার ট্যুর গ্রুপের সাথে গিয়েছি। আমরা নাইট ক্লাবে যাই, সব সময় নয়, কিন্তু অর্ধেক সময় যাই যখন গ্রুপটি যেতে চায় এবং নাইট লাইফের সাথে পরিচিত হতে চায়। এবং আমাকে জিজ্ঞাসা করে আমরা কি গে ক্লাবে এসেছি। আমি বলি, যদি সেখানে কিছু পুরুষকে নাচের মঞ্চে চুম্বন করতে দেখো, তা মানে এই নয় যে এটা গে ক্লাব। এখানে তাদের সংখ্যা এত বেশি। শুধু সমাজই গেদের প্রতি সহিষ্ণু নয়, গেও সমাজের প্রতি সহিষ্ণু। পরিবারের জন্য এটা কোনো ট্র্যাজেডি নয় যদি তাদের সেখানে একটি শিশু গে হয়। তারা সম্পূর্ণরূপে স্বাভাবিক। তাদের জন্য এটা একটি ফ্যাক্টরও নয় এবং আলোচনা করার বিষয়ও নয়। তুমি গে কি না, তাতে আমাদের কি? মাঝে মাঝে পুরুষরাও আন্দ্রেকে মারধর করে। এমন কিছু ঘটনা হয়েছে, আমি জানি না। রাশিয়ায় আমি হয়তো পুরোপুরি অস্বস্তিতে পড়তাম, কিন্তু এখানে আমি নিজেকে ভিকটিম মনে করি না। এমন কিছু ঘটনা হয়েছে যে আমরা সেখানে কোথাও ক্লাবে, আমি বার কাউন্টারের পাশে দাঁড়িয়ে আছি, তখন আমার বয়সের একজন পুরুষ কাছে আসে এবং বলে, আমি কি তোমাকে কিছু পানীয় খাওয়াতে পারি? আচ্ছা, এটা তো স্পষ্ট যে সে কাছে আসছে। কিভাবে আমরা সেখানে যে কোনো মেয়ের কাছে যাই, সবকিছুই বার থেকে মদ্যপানের সাথে শুরু হয়। দুঃখিত, আমি এখানে মেয়েদের বলছি, সে এমন আর কষ্ট হচ্ছে সেখানে, অর্থাৎ একদম ভদ্রভাবে। এমন হয়নি যে কেউ এসে কাছে এসেছে। Схватил меня за жопу и сказал: «О, какой ты классный!»
বিশৃঙ্খলা, ধ্বংস এবং বিপদের পরও আন্দ্রে স্থানীয় কলম্বিয়ানদের এবং তাদের জীবনযাত্রার প্রতি সম্মান দেখান। সত্যি কথা বললে কলম্বিয়ানদের শিক্ষা আমি এটা খুব পছন্দ করি। তারা জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সত্যিই মূল্যবান। এখানে তারা যা কিছু আছে সবকিছুকে মূল্যায়ন করে এবং দেখুন পরিষ্কার, সুন্দর। আমি কখনোই এমন ধ্বংসাবশেষ দেখিনি, বিশেষ করে বহুতল ভবনে। সত্যি বলতে আমি কলম্বিয়ায় কখনোই এমন কিছু দেখিনি। হ্যাঁ, সেখানে গরিব মানুষ আছে, এই ফাভেলাস, যেগুলো সেখানে কোথাও পাহাড়ে নির্মাণের আবর্জনা থেকে সেগুলো লাগানো নির্মিত হয়েছে। সহজভাবে বললে আসলে আমি মনে করি কলম্বিয়ানরা সাধারণ মানবিক সুখের একটি রেসিপি আবিষ্কার করেছে। তাদের সাহায্য করে আবহাওয়া বন্ধুরা, কিন্তু সূর্য হলো সেই জিনিস যা আমাদের ব্যাক চার্জ করে। কলম্বিয়ানরা তারা ভালোবাসে, তারা নিজেদের মধ্যে তাদের ইতিবাচকতা গড়ে তোলে। লাতিন আমেরিকায় আন্দ্রেয়ের মতে কলম্বিয়ানরা সবচেয়ে সদয় এবং কোমল মানুষ। অদ্ভুত হলেও সত্য, বিশেষ করে তাদের জন্য যারা স্কারফেস সিনেমাটি দেখেছে। এটা খুব অদ্ভুত খবর যে কলম্বিয়ানরা বন্ধুরা তারা সত্যিই খুব কোমল। সম্ভবত তারা একসময় খুবই রুক্ষ এবং সাহসী ছিল, সম্ভবত, কিন্তু এখন আর কিছুই এর কথা মনে করিয়ে দেয় না। কলম্বিয়ানরা মেক্সিকান এবং ব্রাজিলিয়ানদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, যারা তাদের থেকে ভয় পায় না। কাউকে আমাদের থেকে ভয় পেতে, এমনকি কলম্বিয়ানরাও এটা ভালোভাবে জানে, তারা এতে লজ্জিত নয়। যদি তাদের জিজ্ঞাসা করা হয় আপনি কি মনে করেন এই বিষয়ে, এই উত্তেজনা, আক্রমণাত্মকতা, তারা বলে সম্ভবত সবচেয়ে সাহসী হলো মেক্সিকান এবং ব্রাজিলিয়ানরা। আর আমরা বলি না না, আপনি কি বলছেন? এবং একই প্রশ্ন যদি ব্রাজিলিয়ানকে জিজ্ঞাসা করো কলম্বিয়ানদের সম্পর্কে তুমি কি ভাবো, সে বলবে ওহ ভালো মানুষ। স্থানীয়রা অর্থের প্রতি সহজভাবে ভাবেন। তারা এমনই, কলম্বিয়ানরা খুব সহজ, তাদের অন্যরকম। খেয়েছি, এটা তো ভালো। যদি সঙ্গীত থাকে, ওয়াও, সবকিছু। উৎসব সত্যি, এবং উৎসব প্রতিদিন। এটা সত্যি একটি জাতীয় ধারণা। এটাই সব যা তুমি দেখছো। দোকানগুলো খোলা, নাপিতের দোকান, যে কোনো সার্ভিস, মানুষ কাজ করতে যাচ্ছে এবং তাদের কাজগুলো সম্পন্ন করছে। তারা সবকিছু করে প্রথমত শুধু যাতে কোথাও চুল কাটাতে এবং সৌন্দর্য বাড়াতে পারে, কিন্তু মোটের উপর ধারণা হলো এক সপ্তাহে টাকা উপার্জন করা, সপ্তাহান্তে এসেছে এবং উৎসব করতে হবে। এটাই জাতীয় ধারণা। আমাদের এখানে সারা জীবন মানুষ খাটে পড়ে মারা যায় এবং সময়ও পায় না। একবার উৎসব করতে হবে। এটাই একটি ধারণা যা মানুষ বিশ্বাস করেছে, এবং ধারণা হলো সুখী হওয়া লজ্জাজনক এবং খারাপ। এটাই ভয়ঙ্কর। এটা আসলে আমরা শিখেছিলাম সোভিয়েত ইউনিয়নে। আমি বুঝতে পারি যে এই মানুষগুলো সবাই ধনী নয়, কিন্তু তবুও তারা সুখী। তারা এই ধারণাটিকে বদলে দিয়েছে যে যদি তুমি ধনী না হও তাহলে তুমি সুখী হতে পারবে না। সেটাকে যা চিরন্তন মূল্যবোধ, তা হলো প্রথমত পরিবার, তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। এবং আমি এখানে শান্তা মার্তায় এইসব নিয়ে মেতে উঠছি, আমার ভালো লাগে। তাহলে চারপাশে তাকাও, মা বাবা তাদের সন্তান, মা বাবা তাদের সন্তান। পুরনো কলম্বিয়ান বাড়িগুলোতে একটি বিশেষ ক্যারিবীয় আত্মা আছে। আচ্ছা, এটা কিউবার মতো, মানে এটা একটি পুরনো বাড়ি, এখানে রং পুরোপুরি উঠে গেছে। আমি ঠিক এইটা খুব পছন্দ করি। এটা তো টাইলসের বিজ্ঞাপন। এপাথি, এটা মোটামুটি একটা আবাসিক বাড়ি, সেখানে একটা পরিবার থাকে, কিন্তু তাদের এখানে কোণে একটা ছোট দোকান আছে। মানে এখানে একটা ছোট দোকান আছে, দারুণ। এটাও এমনই একটা পুরনো অবস্থা। এতে আছে যথেষ্ট অথেন্টিক, কিন্তু খুবই সুন্দর। এবং দেখুন, দরজাটা এমন কাঠের, খোদাই করা, ভালো দরজা। এবং এখানে শুরু হচ্ছে আবাসিক এলাকা। তাছাড়া সেনিয়রা, তিনি এই পুরনো সিঙ্গার মেশিনে কাজ করছেন এবং তিনি কিছু একটা করে বসে আছেন, সাধারণত সন্ধ্যায় সেলাই করেন। এবং সেখানে আরো একটি পেছনের উঠান আছে এবং এই ধরনের পুরনো দোলনা চেয়ার। এখানে একটা পারিবারিক অনুভূতি আছে। প্যারাম, বর্তমানে তুমি একটা পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছ যেটা স্থানীয় দর্শনের সাথে মিশে যাচ্ছে। সত্যি বলতে এটা আমার জীবনে প্রথমবার নয় যখন আমার কোনো আর্থিক সমস্যা হয়েছে। সব মানুষেরই মাঝে মাঝে সমস্যা হয়, এটা আর এটা। মানে এর আগে আমার এমন সমস্যা হয়েছে যে আমি টাকা ছাড়া, কাজ ছাড়া বসে আছি এবং বুঝতে পারছি না কি করতে হবে। আর আগে আমি কেমন যেন সবসময় এই নিয়ে দুঃখিত থাকতাম আমার আগের রাশিয়ান জীবনে। গত বছর আমার কাছে সত্যি অনেক টাকা ছিল আমার মাপকাঠিতে। মানে আমি প্রতি মাসে প্রায় $3,000 খরচ করতাম। কলম্বিয়ার মাপকাঠিতে এটা সত্যি সহজ বলা যায়। আমি পুরো সম্পত্তি খরচ করে ফেলেছি। এটা হলো, এবং আমি খরচ করছিলাম 1 বছর ধরে। আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। দারুণ জীবন। আর তারপর এই পতনটা আপনার জন্য। এবং এমনও হয়েছিল যে আমি এই ছোট ঘরটি $500 ভাড়া নিয়েছিলাম। সেখানে উঠেছিলাম এবং আমার 3 দিন ধরে 1 পয়সাও টাকা ছিল না। এমনকি নিজের জন্য একটা ছোট্ট রুটি কিনতেও পারিনি।
আমি শুধু কলের জল খাচ্ছিলাম, তো একটু ক্ষুধার্ত হয়ে দিয়েছিলাম। ঠিক সেই সংকটময় মুহূর্তে আমি নিজেকে ভাবতে ধরলাম, ভাই তুমি তো আসলে কিছুই চাপ অনুভব করছো না। আমার মধ্যে কলম্বিয়ার আত্মা প্রবাহিত হচ্ছে। কলম্বিয়ার আত্মার সত্ত্বেও অবৈধ কলম্বিয়ান কাজকর্ম নিয়ে আন্দ্রে জেল থেকে বেরিয়ে আসার পর আর সেগুলোতে জড়িয়ে পড়েনি। তৃতীয় কার্যক্রম, পারফরম্যান্সগুলো কোনো উপকারে আসে না। আমি বলতে চাই না যে আমি সেখানে অ্যান্টি মার্কেটিক লোক, বরং আমি বলবো আমি বৈধকরণের পক্ষে। আমি বলতে চাই না যে আমি সেখানে অ্যান্টি মার্কেটিক লোক, বরং বলবো বৈধকরণের পক্ষে। ধরো হোল্যান্ডের কথা বলি বন্ধুরা, এটা একটা পুরনো উদাহরণ। হ্যাঁ, অনেক বছর ধরে সেখানে বৈধতা আছে এবং হোল্যান্ড ইউরোপের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি। কারণ যখন তুমি মানুষকে শিক্ষা দাও, তাদেরকে আকর্ষণীয়ভাবে বাঁচার সুযোগ দাও, উপার্জন করার এবং সমাজের জন্য উপকারে আসার সুযোগ দাও, সম্ভবত সপ্তাহান্তে ক্লাবে একটা ট্যাবলেট খেয়ে ফেলবে। এই মানুষটি সত্যিই চাইবে, কিন্তু নিজের জীবনকে নষ্ট করতে। দুঃখিত, এই শয়তানের মাদক দ্রব্যের জন্য মানুষের মধ্যে সত্যি কোনো ইচ্ছা তৈরি হয় না। জেলে যারা তাদের জীবনকে নষ্ট করেছে আন্দ্রে দেখেছে, কিন্তু অনেকেই সেখানে সত্যিই জীবনকে নতুনভাবে ভাবতে শিখেছে। অবশ্যই সেখানে সত্যিকারের মাফিয়া আছে এবং অবশ্যই একজন দেখভালকারীও আছে এবং জেলের মধ্যে এমন নির্দেশনা আছে। বন্ধুরা, আমরা তো ইতিমধ্যেই পেরেকের পিছনে, আমাদের অতিরিক্ত চাপের কোনো দরকার নেই। যদি আপনি বন্ধুর উপর চিৎকার করার কথা ভাবেন বা আল্লাহ না করুন মারামারি শুরু করেন, তাহলে আপনাদের দুজনকেই রাত কাটাতে হবে উঠোনে, 3-4 দিন নগ্ন হয়ে কয়েক ঘন্টা বরফের পানির নিচে দাঁড়িয়ে থাকতে হবে। জেলে ঋণগ্রস্তদের কঠোর শাস্তি দেওয়া হয়। প্রথম সপ্তাহে যদি ঋণ না নিয়ে আসো, প্রথমবার শাস্তি, তাহলে 300 স্কোয়াড থেকে আমাদের 1000 করতে বাধ্য করা হয়েছিল। আন্দ্রেকেও স্কোয়াট করতে হয়েছে। একজন স্থানীয় ছেলের সঙ্গে ছোট্ট একটা ঝামেলা হয়ে গেল, যে গাঁজা বিক্রি করে, তো সে মাফিয়ার নিয়ন্ত্রণে আছে। সে গেল অভিযোগ করলো, আমাকে 300 স্কোয়াড করতে বাধ্য করা হয়েছিল। 300 স্কোয়াড করা যায় যে কুয়াক 1000 স্কোয়াড করেছে, সে কদিন হাঁটেনি। কিন্তু মোটের উপর জেলে জীবন কিছুটা বস্তির জীবনের মতো। এখানে কাজও আছে, এখানে হাত দিয়ে কিছু তৈরি করে। জেলে সবকিছু কেনা যায়, এমনকি বিয়ার, রম। সেখানে গাঁজা টানা হয় সব জায়গায়। ঠোঁটে গাঁজার জয়েন্ট নিয়ে ঘুরে বেড়ায় 2-4 ঘন্টা। সপ্তাহান্তে শনিবার রবিবার এগুলো হলো দর্শনের দিন, যখন মহিলারা আসেন, স্কাইমেরায় চলে যায়, সেক্স, সবকিছু খুব কলম্বিয়ান। সব জেল এমন নয়, কিন্তু আন্দ্রে নরম একটি জেলে পড়েছে। জেলে সবার সাথে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সারাদিন গান বাজে, কামরাগুলোর দরজা কখনো বন্ধ হয় না, এখানে কোনো তালা নেই, স্রেফ যাও যেখানে খুশি। ওয়ার্ড পিওনিয়ার সিডি। প্রতিদিন 3 বার খাবার সরকার থেকে বিনামূল্যে দেওয়া হয়। এখানে একটি দোকান আছে খাদ্যপণ্য বিক্রির জন্য, 2টি রান্নাঘর আছে, পণ্য কিনে নাও, যাও রান্না করো যদি তোমার পছন্দ না হয় বা যদি কিছু কম পড়ে। সত্যি বলতে আমার দেশের জন্য খুব দুঃখিত লাগছে। আমি আমার মেয়ের সাথে মস্কোর হাসপাতালে শুয়েছিলাম, রাশিয়ার রাজধানীতে। ডাক্তারদের জন্য অনেক ধন্যবাদ। রাশিয়ার ডাক্তাররা এটা তো অবশ্যই একদম উচ্চমানের, কিন্তু খাবার, বন্ধুরা, তো তোমরা আমাদের এত ভালোবাসো না কেন? তাহলে কেন? মানে খাবারটা খুবই খারাপ, কাঠের গুঁড়ো দিয়ে তৈরি কোটলেট, কাপড়ের গন্ধযুক্ত কম্পট। এখানে এমন খাবার ছিল, মানে প্রথম, দ্বিতীয়ত এটা সব সময় বা মাংস বা মুরগি বা মাছের সাথে গার্নিশ থাকে। মানে আমি এমন যে, বন্ধুরা, এখানে তো এভাবে শাস্তি দেয়। Да я знаю людей, которые заплатят еще. বিশেষ উদ্যোক্তা বন্দীরা জেলে একটি আকর্ষণীয় ব্যবসা গড়ে তোলে। এবং এই ব্রিটিশ নাগরিক, তিনি বলিভিয়ায় গিয়েছিলেন, 5 কিলোগ্রাম কোকেন কিনেছিলেন এবং লা পাস শহরে বের হওয়ার সময় ধরা পড়েন। তাকে ধরা পড়ল, তাকে জেলে পাঠানো হলো এবং তাকে 8 বছরের সাজা দেওয়া হলো। এবং এই উদ্যোক্তা নাগরিক স্পুকির থেকে মনে হচ্ছে শুরু করলেন সেখানে ট্যুর আয়োজন করা। অপরাধী যাকে সাজা দেওয়া হয়েছে তাকে রাস্তায় হাঁটতে বের হতে দেওয়া হবে না, কিন্তু রাস্তায় থেকে কাউকে ট্যুরে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, নিশ্চয়ই। প্রতিদিন 7-0 জন পর্যন্ত নিয়ে আসতো। বেরিয়ে আন্দ্রের জন্য জীবন শুরু করা খুব কঠিন ছিল। যখন আমি জেল থেকে বের হলাম, আমার কাছে কিছুই রইল না। আমার কাছে 1 পয়সাও নেই, একদমই। এবং আমার বস বলল, কিছু টাকা নিয়ে নাও যাতে তুমি কোথাও হোস্টেলে থাকতে পারো। জেল থেকে কিছু টাকা দিয়েছিল, কিন্তু আমার কাছে কোনো যোগাযোগের মাধ্যম নেই। এবং জেলের গার্ডরা তারা আমাকে জব্দ করা জিনিসগুলির মধ্যে থেকে একটি স্মার্টফোন উপহার দিল। আমি খুব খুশি হলাম। আহা, কি মিষ্টি মানুষ সবাই। আন্দ্রে থেকে গাইড হওয়ার সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে আমি এই দিকটায় উন্নতি করলাম। আল্লাহর শুকরিয়া, এটা ভালোভাবে হলো। এরপর কোনোভাবে কিয়েভ এবং মস্কোর ট্যুর এজেন্সিগুলো আমাকে খুঁজে পেল, যারা শুধুমাত্র ভিআইপি ক্লায়েন্টের সাথে কাজ করে, এবং আমি এই ক্ষেত্রটি দখল করলাম। পরে ওরেল এবং রেশকা আমাদের কাছে এসেছিল, আমি তাদের সাথে কাজ করেছিলাম।
আমি মানুষকে আমার প্রিয় জায়গাগুলো দেখাই, আমরা ভালোভাবে কথা বলি, আমি সুন্দরভাবে গল্প বলি, তারা আগ্রহ নিয়ে শোনে, অর্থাৎ ভালো পারস্পরিক বিনিময়। অবশেষে আমাকে ভালোভাবে টাকা দেয়। তুমি তো এসকোবারের ভাইয়ের সাথে পরিচিত? হ্যাঁ, ব্যক্তিগতভাবে পরিচিত এবং এমনকি তার জন্য কাজও করেছি। তার নাম রবার্তো দে হিসুস এসকোবারা গাভিরিয়া। তিনি পাবলো এসকোবারের আপন এবং বড় ভাই, এবং তাদের আসলে একটি খুব বড় পরিবার ছিল। তাদের 7টি সন্তান ছিল। De aquí exactamente, sí, don Roberto. Eso, muy lindo. Muchas প্রায় বছর আন্দ্রে রবার্তো এসকোবারের সাথে আছেন, যিনি স্বাক্ষর করছেন এবং এমনকি তার আঙুলের ছাপও দিচ্ছেন। হ্যাঁ, রবার্তো 5 বছর জেল খেটেছে। তিনি খুব কঠিন সময় কাটিয়েছেন, কারণ তিনি সেই সময়ের মধ্যে 1 বছর জেল খেটেছিলেন যখন পাবলো মারা গেল। আরেক 6 দিন পর 8 ডিসেম্বর আমাদের রবার্তোর কাছে একটি বোমা সহ প্যাকেজ পাঠানো হয়েছিল। ভিতরে তাকে জেলের প্রশাসন ডেকেছিল। বলেছিলাম, তোমাকে প্যাকেজটি আলাদাভাবে রাখা হয়েছিল, কিন্তু এটা একটা প্রক্রিয়া, প্রোটোকল। তিনি খুললেন এবং তিনি বুঝলেন যে সেখানে একটি বোমা আছে, এবং তিনি সেটিকে কোণে ছুঁড়ে ফেললেন, মাটিতে পড়লেন এবং বিস্ফোরিত হলো। এতে তার জীবন বাঁচল যে সে সেটিকে ছুঁড়েছিল, কিন্তু তার দৃষ্টি হারাল প্রায় এই বোমা। তবুও তিনি জেল খেটেছেন, তিনি মুক্তি পেয়েছেন, এবং তাই কিছু আয়ের উৎস তৈরি করার জন্য তিনি একটি জাদুঘর খুললেন, রবার্তো এসকোবারের বাড়ি জাদুঘর। সেখানে তিনি কার্টেল সম্পর্কে সবকিছু বলেন। এখন তাকে কিছু প্রশ্ন করা যেতে পারে। এই জাদুঘরে আন্দ্রে দিন কাজ করেছেন। এবং প্রথম বছরগুলো আমি একজন রুশ গাইড হিসেবে কলম্বিয়ায়। আমি সবসময় আমার রুশ এবং রুশভাষী পর্যটকদেরও এই জাদুঘরে নিয়ে আসতাম। আর যখন বিশেষ অভিযান শুরু হলো, মাফ করবেন, আমি একটু চাপের মধ্যে ছিলাম। আমি ভাবছিলাম, পর্যটকরা কি এখন আমার কাছে আসবে না? আর আমার কাছে এমন একটা বিষয় ছিল, আমার সাথে 0% পর্যটক ছিল ইউক্রেন থেকে এবং 0% রাশিয়া থেকে। মিলজিয়ান থেকে আমাকে ফোন করছে, রবার্তোর স্ত্রী ক্লাউডিয়া ফোন করছে এবং বলছে, আন্দ্রে, তুমি কেন চাপের মধ্যে আছ? তুমি স্প্যানিশ বলতে পারো, তুমি তো ইংরেজিতে কথা বলো, তুমি গাইড, তাহলে এসো আমাদের সাথে এখানে কাজ করো জাদুঘরে। এবং সব আমি পরের দিন কাজে গেলাম। এটা সত্যিই মূল্যবান ছিল, কারণ কাজের শিফটের পরে 6টার পর অনেকবার হয়েছে আমরা রবার্তোর সাথে বসে পড়ি, বিয়ার বের করি, তিনি একটু পান করেন, বিয়ার পছন্দ করেন, এবং তিনি এমন গল্প বলতে শুরু করেন যা আসলে কেউ জানে না। Я его всегда подкалывал, я говорю, Дон Роберто, говорю, я копать вот обожаю, и лопата, говорю, у меня, ох, есть, ты скажи, где? সে কেমন বোধ করছে? থরি নার্কোস তারা বিকৃত করেছে না করেনি? বিকৃত করেছে। তিনি বলছেন এটা কলম্বিয়ার জন্য পর্যটনের প্রবাহ নিয়ে এসেছে, কিন্তু তিনি বলছেন, বন্ধুরা, আমি তবুও ঐতিহাসিক, সঠিকতা এবং ন্যায়ের পক্ষে। তাহলে কথা রবার্তো সম্ভবত ঈর্ষা করেছে যে তার নিজের প্রতি খুব একটা ভালো নয়। সেখানে অনেক কিছু দেখানো হয়। আমি যদিও অপরাধ করেছি, কিন্তু আমি মাফিয়ার বিরুদ্ধে খুবই। কেন পাবলো এসকোবার আমার কাছে ভালো লাগে, যদিও তিনি একজন সন্ত্রাসী ছিলেন, আরো অনেক কিছু। পাবলো এসকোবার গরিবদের লুট করেনি। তিনি ধনীদের কাছে মাদক বিক্রি করতেন যারা সেগুলো কিনতে পারতেন। তিনি গরিবদের দিতেন। রাশিয়ান মাফিয়া কি করে সবাইকে ঠকায় যাদের কাছে পৌঁছাতে পারে? কলম্বিয়ার মাফিয়ার প্রধান ব্যবসা হলো মাদক পাচার, কিন্তু এটি একমাত্র নয়। ব্যাংকগুলোকে ডাকাতি করার চেষ্টা করছে। আমি এখনো এগুলোর কোনটি শুনিনি। গত কয়েক বছরে সফল ডাকাতি, যখন আমি জেলে ছিলাম, ভিওনেগ্রো, এটা মেডেলিনের কাছে। আমি সেখানে জেলে ছিলাম এবং আমি ঠিক ডাকাতদের সাথে একই কক্ষে ছিলাম। ঠিক তারাই ব্যাংক ডাকাতি করার চেষ্টা করেছিল এবং তারা নিজেই ডাকাত। তারা ব্যাংক ডাকাতি করলো। এখানে এখন এটা খুবই কঠিন, পুলিশ খুবই বেশি, তারা খুবই গতিশীল, সবার কাছে মোটরসাইকেল আছে, একজন চালক এবং একজন গুলি চালক, অর্থাৎ তাদের থেকে পালানো প্রায় অসম্ভব। তাদের মধ্যে সঠিকভাবে বিভাজন আছে। আমরা ছোটখাটো বিষয় নিয়ে কাজ করি না, কিন্তু ব্যাংক ডাকাতি সত্যি একটি গুরুতর অপরাধ। এটি মানুষ সশস্ত্র, এটি মানুষ যারা ইতিমধ্যে তারা সীমা অতিক্রম করেছে। এটি খুব গুরুতর অ্যান্টি সোশ্যাল কাজ, আর সুযোগ দিলেই হয় জিগিতের মতো। Ура! Можно пострелять! Ковбой, вперед! ডজন ডজন সিনেমা মাদক কার্টেল নিয়ে কলম্বিয়াকে জনপ্রিয় করেছে, কিন্তু এখন তার ইমেজ চিরকাল মাদক দ্রব্যের সাথে যুক্ত, যা কলম্বিয়ানদের হতাশ করে। আমার এটা গায়ে লাগে না, কিন্তু আমি এখানে জন্মগ্রহণ করিনি, এবং তাই আমি গায়ে লাগছে না যে কেউ আমার মাতৃভূমিকে অপমান করতে চায়, তাই না? এটি তাদের বিরক্ত করে।
এটা তাদের সত্যিই বিরক্ত করে। কারো খারাপ লাগবে এখানে শুধু মাদকদ্রব্য আছে। এটা ঠিক এমনই যেমন যদি এখন আমাকে বলা হয় যে রাশিয়া। এটা শুধু বাইরের আক্রমণ, এটা শুধু গ্রামের টয়লেট, সেখানে মাটির মধ্যে একটা গর্ত আর এমনই না, এটা শুধু এটাই নয়। Москва, например. Да, она за пояс заткнет очень многие европейские столицы по напичканности вообще технологиями. কলম্বিয়ানরা হয়তো রাগান্বিত হয়, কিন্তু মাদকদ্রব্য সত্যি এখানে সর্বত্র ছড়িয়েছে। এখানে আমাদের এমন একটি এলাকা আছে মেদেলিনে, একে বলে বারিও অ্যান্টিওকিয়া। এটি সব নিষিদ্ধ পদার্থের সুপারমার্কেট। সেখানে শুধু কয়েকটি জিনিস করা যাবে না, সেখানে কাউকে ডাকাতি করা বা চুরি করা যাবে না। তারা বলল, ইঁদুর মেরে ফেলো, শতম প্রজন্ম পর্যন্ত পরিবারকে কেটে ফেলো। আমাদের একটি দোকান আছে, আমাদের ক্লায়েন্টদের ভয় দেখানো উচিত নয়। ছবি তোলা তো অবশ্যই নিষেধ। ছবি তোলা নিষেধ। একই বাড়িতে অ্যান্টিওকিয়ায় কালাশনিকভ নিয়ে দাঁড়িয়ে থাকে না, কারণ পুলিশ তো এলাকা পেট্রোল করে। অবশ্যই বিশেষ কোনো উন্মাদনা ছাড়াই অবশ্যই পুলিশ স্টেশনের বস ভালো কমিশন পায়। এখানে কলম্বিয়ায় নিষিদ্ধ পদার্থ তৈরি করা হয়, মানুষকে খুব নোংরা পদার্থ দিয়ে বিষাক্ত করা হয়। আমার প্রথম শখ ছিল, আমি ভাবছিলাম শহর পাবলো এসকোবারের মেদেলিনে এখানে সঠিকভাবে সবচেয়ে পরিষ্কার পণ্য সোজা রাস্তায় খুব সস্তায় কিনতে পারবো। বন্ধুরা, দুঃখজনকভাবে এটা সত্যি নয়। মানুষ গরিব হওয়ার কারণে মাফিয়া আরো বেশি লাভ করতে চায়। তারা ভালো পণ্য নেয় এবং একে অপরের সাথে মিশিয়ে দেয় কিছু সাহসী পদার্থের সাথে, যেমন ফার্মেসি থেকে পাওয়া ক্যাফিনের ট্যাবলেট, যেগুলোর দাম খুব কম এবং এটি অবশ্যই খুব সস্তায় বিক্রি হয়, কিন্তু সেখানে কোনো গুণগত মান নেই। সান্তা মার্টায় তুমি অল্প সময়ের জন্য এসেছিলে, কিন্তু ঠিক এখানে আটকে পড়েছে। তোমাকে কিভাবে এতটা আকৃষ্ট করলো? Ну, здесь не, здесь совсем другой интерес. Другая зависимость. Да, другая зависимость, вот точно. Дайверская лихорадка. আন্দ্রেই ডাইভিং নিয়ে আসক্ত হয়ে পড়েছে, পেশাদার ভাবে করছে। A trabajar, no, a bucear. আমি জলগত জগৎটি চেষ্টা করতে চেয়েছিলাম এবং প্রথম দিনেই আমার কান ব্যথা করছিল। আমার শারীরিক অনুভূতিগুলো ভালো লাগেনি, সেখানে ভিজে, ঠান্ডা আর পানি চাপ দিচ্ছে। পরের দিন আমি একটি ধারণা নিয়ে জেগে উঠি যে আমি আবার দেখতে চাই জল, নিচে কচ্ছপ, প্রবাল, কিছু মাছ। আমি এই ডাইভিং সেন্টারে ডাইভিং ইনস্ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করছি এবং এটা একটা দাড়ি। আমরা এর সাথে এই ট্রেলারটি যুক্ত করি, সেখানে অনেক বায়ুর সিলিন্ডার, সরঞ্জাম লোড করি এবং ঘাটে যাই। Todo bien. Súper bien, súper bien. Ну вот. এটি ডাইভ সেন্টারের অফিসের চেহারা। এখানে ক্লায়েন্টরা আসেন, কোনো একটি ডাইভিং ট্যুর কিনেন এবং আমরা তাদের সেখানেই নিয়ে যাই। চলুন আবার বারাঙ্কিলিয়ায় ফিরে যাই। কলম্বিয়ার মিলিয়ন মানুষের শহরের চিত্র। বেশিরভাগ জায়গায় মোটরসাইকেলই দেখা যায়। বাসের জন্য একটি লেন তৈরি হয়েছিল, কিন্তু ধারণা কি ব্যর্থ হয়েছে। গৌণ রাস্তাগুলো পাকা নয়। আর এটি আমার হোটেল। রিসেপশন গ্রিলের পিছনে আর চাবির সঙ্গে সব রিমোটও দেওয়া হয়, যা পরে ফেরত দিতে হবে। কামরার প্রবেশপথে করিডোরে একটি বিশাল মোটরসাইকেল পার্ক করা আছে। সুবিধাজনক। কামরায় দুটি সকেট আছে এবং উভয়ই উচ্চতায়। পাশের রাস্তাটিও কাঁচা। মানুষ ঘোড়ায় চলাফেরা করে এবং সাইকেলে মালপত্র পরিবহন করে। তবে খাবার তো অসাধারণ, সুস্বাদু এবং সস্তা। এটি মেগাসিটির রাতের জীবন। ময়লার পাহাড় এবং অবিরাম যানবাহনের প্রবাহ। টুকটুকি ট্যাক্সির ভূমিকা পালন করে। একটি পুকুরের পাশে দাঁড়িয়ে আছি এবং মাছ ধরছি। শুধু এক মুহূর্তেই ড্রাইভার হাজির হয়ে যায়, কোন অ্যাপের দরকার নেই। এখানে আমার প্রিয় জায়গা হলো ফলের দোকান। সব ধরনের এক্সোটিক ফলের দাম প্রায় $0.50 প্রতি কিলোগ্রাম। কলা তো প্রায় বিনামূল্যে, $3। আমি একটি প্যাকেট নিয়েছি এবং 5 ধরনের ফল, যা আমি আগে কখনো চেষ্টা করিনি। $3। এটা কি রাক্ষস? বন্ধুরা, আমি এটা সব কিভাবে খাব? কিছু খাবার নেই। এটি এখন গভীর রাত, যখন আমি ভয়ে আমার বিছানা থেকে লাফিয়ে উঠলাম। এটা সাধারণ ম্যাঙ্গো খুব আক্রমণাত্মকভাবে বিক্রি করে। এটা অনেক কিছু, কারণ যুদ্ধ শুরু হয়েছে। কলম্বিয়া থেকে আমার ইনস্টাগ্রামে অনেক ছবি এবং স্টোরি সংরক্ষিত আছে।
সেখানে আমি আমার অন্যান্য সব ভ্রমণের মজার মুহূর্তগুলো শেয়ার করি। ফলো করো ইনস্টাগ্রামে আমি ধুভা কারমানো। কলম্বিয়ায় ভালো জীবন কাটায় যাদের টাকা আছে। এখানে বেতনগুলো অত্যন্ত কম। এটা একটি দরিদ্র মাদক কলার প্রজাতন্ত্র। এখনো পর্যন্ত বৃহৎ দুর্নীতি, কলম্বিয়ার বিশাল কৃষি অঞ্চল হিসেবে সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত সবকিছু শেষ। সরকার শুধু চুরি করছে চারপাশে। মাফিয়া আর মেবেলিনি, যা রাজধানীর পরে দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিকভাবে সফল শহর, তার বেতনও প্রচুর, মাসে $300। মস্কোতে আমি ব্যবসা করতাম, আমার একটি ট্যুর এজেন্সি ছিল। আসলে এইসব ট্রাফিক এবং মাদক সংক্রান্ত গল্পগুলো আসলে টাকা রোজগারের জন্য নয়, বরং নিজের স্নায়ুকে চ্যালেঞ্জ করার জন্য এই খেলায় খেলতে চেয়েছিলাম। হ্যাঁ, 100 বছর আগে কেউ যদি বলতো যে তুমি সেখানে 1 কিলোগ্রাম কোকেন পাবে, আমি বলবো, বন্ধু, তুমি হয়তো নিজেই 1 কিলোগ্রাম কোকেন খেয়েছ, তাই তুমি এমন বোকামি বলছ। একটা ছেলে এসে টাকা চাইছিল, কিন্তু ইংরেজিতে এমনকি স্প্যানিশেও যায়নি। এটা বিরল যতদূর আমি বুঝি, এবং আমার মতে এটা সম্ভবত কলম্বিয়ান নয়, বরং সম্ভবত ভেনেজুয়েলার শরণার্থী। আমি এখানে কিছুদিন আছি, আমি তাদের বাহ্যিকভাবে কিছুটা আলাদা করতে শিখেছি। মানে হ্যাঁ, ঠিক তাই। ভেনেজুয়েলাবাসীরা তাদের জীবন পরিবর্তন করতে এতটাই বাধ্য যে হ্যাঁ, তারা অন্য দেশে চলে যায় এবং বিদেশিদের কাছে কয়েকটি পয়সা ভিক্ষা করে। কিন্তু ইংরেজিতে এসকোবারের মিউজিয়ামে তুমি কত উপার্জন কর? গাইডরা মাসে প্রায় $2,000 উপার্জন করে। এটা মেবেলিনের মানদণ্ডে বিশাল টাকা। তথ্য হিসেবে বলছি, দুঃখী কলম্বিয়ানদের জন্য আমি খুব দুঃখিত। তাদের সপ্তাহে 6 দিন কাজ করতে হয়। 1 মাস লাগবে $300 পাওয়ার জন্য। যারা খাবার ডেলিভারির কাজ করেন তারা কোথাও উপার্জন করেন দিনে $300, মানে $1,000 পর্যন্ত উপার্জন করতে পারে। কলম্বিয়ানরা রাশিয়া সম্পর্কে কি বলে? আসলে আমি মনে করি এটি সব লাতিন দেশগুলোর জন্য একটি সাধারণ বৈশিষ্ট্য। তারা ভালোবাসে, রাশিয়াকে ভালোবাসেন, আমাদের ইতিহাসকে ভালোবাসেন। আমি সেখানে কিছু ছেলেদের সাথে বারেও দেখা করি, মানে লাইব্রেরিতে নেই, একটি বারে আছি, বিয়ার খাচ্ছি। তারা জানে যে আমি রাশিয়া থেকে এসেছি এবং তারা আগ্রহী হয়ে ওঠে। А братьев Карамазовых ты чит? Я такой, что ты сейчас сказал? А на дне? А Чехова «Вишневый сад». Я перечитал вообще всю классику нашей российской литературы. যাতে আর আল্লাহ না করুন এমন পরিস্থিতিতে না পড়ি যে তারা আমাকে বলবে, তুমি কিভাবে জানলে না? ভালোবাসেন, আমাদের ইতিহাসকে ভালোবাসেন। আমি অবাক হয়েছিলাম তারা কত গভীরভাবে এটি জানে। তারা শুধু টেলিভিশনে আমাদের ভালোবাসে না, সেখানে কি হচ্ছে দেখাচ্ছে। না, তারা বোঝে। সোভিয়েত ইউনিয়নের লেনিন স্কোয়ার সব জায়গায়, এখানে বলিভার স্কোয়ার। হ্যাঁ বন্ধুরা, এবং এটা আসলে অকারণ নয়। সিমন বলিভার কারাকাসে জন্মগ্রহণ করেছিলেন। সান্তা মার্তে 107 বছর আগে মারা গিয়েছিলেন। তার অবশেষগুলো আমাদের এখানে সান্তা মার্তার ক্যাথেড্রালে ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভেনেজুয়েলাবাসীরা এই অবশেষগুলোর উপর তাদের অধিকার প্রমাণ করেছে এবং সেগুলোকে কারাকাসে তার জন্মভূমিতে স্থানান্তরিত করা হয়েছে। তিনি অনেক কিছু করেছেন। তিনি সত্যি স্পেনীয় শাসনের বিরুদ্ধে মুক্তির জন্য লড়াই করেছেন এবং তিনি যা আগে গ্রান কলম্বিয়া নামে পরিচিত ছিল তা মুক্ত করেছেন। এটি একটি বিশাল এলাকা যা এখন অনেকগুলো দেশে বিভক্ত হয়ে গেছে। এতে কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনেজুয়েলা অন্তর্ভুক্ত, এবং যদি আমি ভুল না করি, পেরু এবং ব্রাজিলও। স্পেনীয়দের বিরুদ্ধে লড়াই সময় ধরে কলম্বিয়ার জাতীয় ধারণা ছিল, কিন্তু অনেক কিছুর জন্য তারা তাদের ধন্যবাদ জানায়। হ্যাঁ, অন্য ভূমি দখল করা একটু অমরাল এবং সেখান থেকে সব সোনা চুরি করা, কিন্তু তারা এখানে নিয়ে এসেছে প্রযুক্তি। যদি ইংরেজদের দিকে তাকান তাহলে ভারতের রেলওয়ে সিস্টেমটি দেখুন, তাদের জন্য সবকিছুকে তৈরি করেছে ইংরেজরা। কলম্বিয়া অসাধারণ এবং এটি ছেড়ে যায় না, যেমন আক্ষরিক অর্থে তেমনই রূপক অর্থেও, কারণ এখান থেকে নিয়ে উড়ে যাওয়া তেমন সহজ নয়। আমি তল্লাশিতে এখানে এক্স-রেতে অন্তত আমার ফুসফুসের একটি ছবি নিয়ে যেতে দিত। এমন কিছু আমি কোনো বিমানবন্দরে দেখিনি। প্রথমত, লাগেজ স্ক্যান করার পর প্রতিটি মানুষের, প্রতিটি ব্যক্তির জন্য বিশেষ একটি কুকুর থাকে এবং বিশেষভাবে সন্দেহজনক, যেমন আমি, অতিরিক্ত তল্লাশির জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে সবকিছুই পরীক্ষা করা হয়। তুমি তোমার সব জিনিস বের করে ফেলো এবং প্রতিটি সেন্টিমিটার, তোমার প্রতিটি টি শার্টের মধ্যে হাত দিয়ে খুঁজে বের করে এবং তারপর এক্স-রেতে নিয়ে যাওয়া হয়। মানে যদি আমি কিছু আমার মধ্যে ঢুকিয়ে রাখি এবং চেষ্টা করি, আপনি সেটা খুঁজে পাবেন।
এখনো অনেক পরীক্ষার ধাপ বাকি আছে। এখন ঠিক অপেক্ষার ঘর থেকে কিছু যাত্রীদের যাচ্ছে, বোধহয় লাগেজে কিছু খুঁজে পেয়েছে। লোডিংয়ে যেখানে সহজেই চোরাচালান ঢুকানো যায়, কর্মচারীরা একে অপরকে পালাক্রমে তল্লাশি করছে এবং প্রত্যেককেই লাগেজের কার্ট আসছে তালাবদ্ধ অবস্থায়, আর লোডিংয়ের ঠিক আগে প্রতিটি ব্যাগ আবার পরীক্ষা করা হয়। তবু আমি বিশেষ কোনো উপহার নিয়ে আসিনি এবং ভালোভাবেই উড়ে গেছি এই চিন্তা নিয়ে যে আমি অবশ্যই ফিরে আসব। নতুন পর্বগুলো ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো। সব জায়গায় ধোভা কারমানো।